অনন্য রোমাঞ্চকর পারিবারিক গল্প। মূল গল্প। শীতের রাতে আমার ঠান্ডা লাগছিল। ছেলে আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমার শীত দূর করতে চাই সারা জীবনের জন্য। ডিসেম্বরের রাত, প্রচণ্ড শীত, হিটারও কাজ করছে না। আমি বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম, তবু ঠান্ডা লাগছে। ছেলে তার ঘর থেকে এলো। মা, ঠান্ডা লাগছে? হ্যাঁ, খুব। ও আমার পাশে এসে বসল। তুমি কাঁপছ যে? হিটারও চলছে না আগে। একটা কাজ করি, আমার কম্বলটাও নিয়ে আসি গো। সে গিয়ে তার কম্বল নিয়ে এলো। দুটো কম্বল একসাথে করে আমাকে ঢেকে দিল। তারপর সে নিজেও কম্বলের ভিতরে ঢুকল। এবার কেমন লাগছে? একটু ভালো। শীতে আমার পা বরফ হয়ে আছে। সে আমার পা দুটো তার হাতে নিল। এত ঠান্ডা কেন? রক্ত চলাচল কম। সে আমার পা দুটো ঘষতে লাগল। ধীরে ধীরে উষ্ণতা ফিরে এলো। মা, সে আমার কাছাকাছি এসে বলল, তুমি জানো আমি কেন তোমাকে গরম করছি? কারণ তুমি ভালো ছেলে। না মা, কারণ আমি তোমাকে ভালোবাসি, একজন পুরুষ যেভাবে তার স্ত্রীকে ভালোবাসে। কম্বলের নিচে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি চাই সারা জীবন তোমার শীত দূর করতে তুমি আমার স্ত্রী হয়ে যাও। শীতের বাতাস জানালায় বাড়ি দিচ্ছে, কিন্তু কম্বলের নিচে আমি গরম হয়ে উঠছি। আমরা এভাবেই সারা জীবন একসাথে থাকব। ওই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিহান আর তানিয়া। রিহান ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজ যে ঘটনাটি বলবো সেটি আমার জীবনের সবচেয়ে রহস্যময় আর রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু এই গল্পটি যেমনটা মনে হচ্ছে তেমনটা একেবারেই না। সেদিন ছিল জানুয়ারির মাঝামাঝি, প্রচণ্ড শীত পড়েছে। আমাদের ঢাকার বাসায় হিটিং সিস্টেম নেই। রাতের দিকে তাপমাত্রা এতটাই কমে গিয়েছিল যে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছিল। স্বামী রাহুল অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিল। বাসায় ছিলাম শুধু আমি আর ২ সন্তান। তানিয়া তার বন্ধুর বাসায় রাত কাটানোর জন্য গিয়েছিল। শুধু রিহান আর আমি। রিহান তখন ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স নিয়ে পড়ছে। বেশ মেধাবী ছেলে, সবসময় আমার খেয়াল রাখে। রাত প্রায় ১১টা হবে। আমি শোবার ঘরে গিয়ে শুয়েছিলাম, কিন্তু ঠান্ডার কারণে ঘুম আসছে না। কম্বল দিয়ে পুরো শরীর ঢেকে রেখেছি, তবুও কাঁপছি। এমন সময় রিহান আমার ঘরে এলো। মা, কি হয়েছে? কাঁপছে কেন? খুব ঠান্ডা লাগছে বেটা, হিটারটাও কাজ করছে না আগে। আপনি এখানে একা শুয়ে থাকবেন না, আমার রুমে চলুন, ওখানে ব্ল্যাঙ্কেট হিটার আছে। কি না রে, তুমি পড়াশোনা করো, আমি এখানেই থাকব গো। মা, আপনার অবস্থা দেখুন, এভাবে সারা রাত কাটাবেন কিভাবে? রিহান আমার রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর সে ফিরে এলো তার কম্বল নিয়ে। মা, উঠুন, আমি আপনার জন্য একটা ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা? আমার কম্বলটাও এনেছি। দুটো কম্বল একসাথে করলে বেশি গরম থাকবে। গুল রিহান খুব যত্ন করে দুটো কম্বল আমার উপর দিয়ে দিল। কিন্তু এরপর যেটা করল সেটা আমি আশা করিনি। সে নিজেও কম্বলের ভেতরে ঢুকে আমার পাশে শুয়ে পড়ল। রিহান,
এটা কি করছিস? মা, আপনার শরীরে তো কোনো উষ্ণতাই নেই। আমার শরীরের গরম দিয়ে আপনাকে গরম করতে হবে। কি? আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু ঠান্ডা এতটাই যে আর কিছু ভাবার অবস্থা ছিল না। রিহান আমার হাত দুটো তার হাতের মধ্যে নিয়ে ঘষতে লাগল। দেখুন মা, আপনার হাত কত ঠান্ডা। রক্ত চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে কি? ধীরে ধীরে আমার হাতে উষ্ণতা ফিরে আসছিল। এবার পা দুটো দিন। না রিহান, এভাবে লাগবে না। আগে। মা, আপনার পা দুটো বরফের মতো হয়ে গেছে। এভাবে রাখলে ফ্রস্টবাইট হয়ে যাবে। রিহান আমার পা দুটো তার হাতে নিয়ে আলতো করে ঘষতে শুরু করল। তার হাতের স্পর্শে আমার পায়ে উষ্ণতা ফিরে আসছিল। মা, সে হঠাৎ গম্ভীর হয়ে বলল, আপনি জানেন আমি কেন এভাবে আপনার যত্ন নিচ্ছি? কারণ তুমি আমার ভালো ছেলে গো। শুধু তাই নয় মা, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। রিহানের এই কথাটা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। একজন ছেলে তার মাকে ভালোবাসে, এটাই তো স্বাভাবিক। না মা, আমি আপনাকে একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে সেভাবে ভালোবাসি। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। কম্বলের ভিতরে হঠাৎ যেন আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। রিহান, তুমি কি বলছ? আমি জানি এটা ভুল মনে হতে পারে, কিন্তু আমি সত্যি বলছি মা। আমি চাই সারা জীবন আপনার দেখভাল করতে, আপনার সব কষ্ট দূর করতে। ও, কিন্তু রিহান, আমি তোমার মা গো। আমি জানি মা, কিন্তু আমার কাছে আপনি শুধু মা নন, আপনি একজন সুন্দর নারী গো। এই কথা বলে রিহান আমাকে আরও কাছে টেনে নিল। আমি চাই আপনি আমার স্ত্রী হয়ে যান। শীতের বাতাস জানালায় বাড়ি দিচ্ছিল, কিন্তু কম্বলের নিচে আমি ঘামতে শুরু করেছিলাম। আমরা এভাবেই সারা জীবন একসাথে থাকব। আমি আপনার সব প্রয়োজন মিটাব। আমি চুপ করে শুনছিলাম। মনের ভিতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। হঠাৎ রিহান উঠে বসল। মা, আসলে আমি আপনার সাথে একটা মজা করছিলাম গো। মানে, আমি জানতাম আপনি কি ভাবছেন। আসলে আমি কলেজের ড্রামা ক্লাবের জন্য একটা স্ক্রিপ্ট প্র্যাকটিস করছিলাম গো। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। আগামী মাসে আমাদের একটা থিয়েটার প্রোডাকশন আছে, সেখানে আমি একটা জটিল চরিত্রে অভিনয় করব। আজ আপনার সাথে রিহার্সাল করে দেখলাম আমি কতটুকু বিশ্বাসযোগ্যভাবে অভিনয় করতে পারি। আমার মুখ লাল হয়ে গেল। তুমি আমাকে বোকা বানালে। মাফ করবেন মা, কিন্তু আমার অভিনয়টা কেমন হলো? খুব ভালো। আমি তো সত্যি বিশ্বাস করে ফেলেছিলাম গো। তাহলে প্রোডাকশনে আমার অভিনয় সফল হবে গো। কিন্তু এমন স্ক্রিপ্ট কেন? আধুনিক থিয়েটারে এমন জটিল রিলেশনশিপের গল্প বেশি দর্শক আকর্ষণ করে কি? আমরা দুজনেই হাসতে শুরু করলাম। এবার আসল কথা বলুন মা, আপনার ঠান্ডা কেমন লাগছে? অনেক ভালো। তোমার কম্বলের জন্য ধন্যবাদ গো। আমি আরও একটা চা বানিয়ে আনি, তাহলে আরও গরম লাগবে কি? রিহান চলে যাওয়ার পর আমি ভাবলাম, ছেলেটা কত স্মার্ট, অভিনয়ে তার বেশ দক্ষতা আছে। কিছুক্ষণ পর রিহান 2 কাপ চা নিয়ে এলো। মা, আপনি কি গল্প শুনতে চান? আমি আপনাকে একটা রহস্য কাহিনী বলি। হ্যাঁ, বল। এটা আমাদের ইউনিভার্সিটির একটা সত্যি ঘটনা। আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রফেসর আহমেদ স্যারের সাথে ঘটেছিল গো। রিহান চা চুমুক দিয়ে শুরু করল। গত বছর স্যার তার পরিবার নিয়ে ছুটি কাটাতে সিলেট গিয়েছিলেন। জাফলংয়ের কাছে একটা রিসর্টে উঠেছিলেন। রিসোর্টটা ছিল বেশ পুরনো, পাহাড়ের উপর গো। তারপর প্রথম রাতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। স্যারের ঘরের দেয়ালে অদ্ভুত আওয়াজ আসছিল, যেন কেউ দেয়ালের ভেতর থেকে কিছু খোঁজার চেষ্টা করছে কি। সত্যি? হ্যাঁ মা। স্যার প্রথমে ভেবেছিলেন ইঁদুর হবে, কিন্তু পরের রাতে আওয়াজটা আরও জোরে হল গো। রিহান আরও কাছে এসে বসল।
তৃতীয় রাতে স্যার দেখলেন তার বেডরুমের আয়নায় একটা মেয়ে প্রতিবিম্ব, কিন্তু ঘরে কোনো মেয়ে নেই গিয়ে। এরকম হয় নাকি? স্যার খুব ভয় পেয়ে গেলেন। পরের দিন রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলেন। রিসেপশনিস্ট বলল, এই রুমটাতে আগেই এরকম ঘটনা ঘটেছে কি? কি ঘটনা? 15 বছর আগে এই রুমে একটা নবদম্পতি এসেছিল হানিমুনে। স্বামীর সন্দেহ হয়েছিল যে তার স্ত্রী তার সাথে প্রতারণা করছে কি। তারপর কি হয়েছিল? একদিন রাতে স্বামী তার স্ত্রীকে হত্যা করে ফেলে, তারপর নিজেও আত্মহত্যা করে। সেই থেকে ওই রুমে এরকম ঘটনা ঘটে। আমার গা শিউরে উঠল। স্যার কি করলেন? পরের দিনই রুম চেঞ্জ করে নিলেন। কিন্তু যেদিন চলে আসার কথা সেদিন আরও বড় একটা ঘটনা ঘটল গো। কি হলো? স্যার সকালে উঠে দেখেন তার স্ত্রীর গলায় লাল দাগ, যেন কেউ গলা টেপে ধরেছে। কিন্তু স্যারের স্ত্রী কিছুই মনে করতে পারছেন না আগে। এটা কি ভৌতিক কিছু? স্যার সেখান থেকে দ্রুত চলে আসেন, কিন্তু ঢাকায় ফিরে আসার পরও অদ্ভুত ঘটনা ঘটতে থাকে গো। কি ধরনের ঘটনা? স্যারের স্ত্রী রাতের বেলা ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলতেন, যেন কারো সাথে কথা বলছেন, কিন্তু সকালে কিছুই মনে থাকে না আগে। ভয়ানক তো। স্যার একজন সাইকোলজিস্টের কাছে গেলেন। ডাক্তার বললেন এটা ট্রমা থেকে হতে পারে, কিন্তু চিকিৎসা করাতে করাতে আরও বড় একটা সত্য বের হল গো। কি সত্য? আসলে স্যারের স্ত্রী সেই রিসোর্টে থাকাকালীন কোনো ভৌতিক আক্রমণের শিকার হননি, বরং তিনি নিজেই একটা গোপন সত্য লুকিয়ে রেখেছিলেন গো। আমি আগ্রহ নিয়ে শুনছিলাম। কি গোপন সত্য? স্যারের স্ত্রী আসলে অন্য একজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই লোকটি ছিল রিসোর্টের একজন কর্মচারী। স্যারের স্ত্রী গিল্ট ফিল করছিলেন। তার মনে হচ্ছিল যে সেই মৃত স্ত্রীর আত্মা তাকে শাস্তি দিচ্ছে গিয়ে। তাহলে ভূতটুত কিছু ছিল না মা? সবই ছিল মানসিক সমস্যা। গিল্ট কমপ্লেক্স থেকে হ্যালুসিনেশন হচ্ছিল গো। তারপর কি হলো স্যার? তার স্ত্রীকে ক্ষমা করে দিলেন, কিন্তু শর্ত দিলেন যে তাকে সেই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। স্ত্রী রাজি হলেন। হ্যাঁ, তারপর তারা কাউন্সেলিং নিলেন। এখন তারা ভালো আছেন গো। রিহান চা শেষ করে কাপটা রেখে দিল। তো মা, গল্পটা কেমন লাগলো? খুব ভালো, কিন্তু শুরুতে মনে হয়েছিল সত্যি ভূতের গল্প। এটাই তো মজার ব্যাপার। কিছু গল্প আছে যেগুলো শুরুতে একরকম মনে হয়, কিন্তু শেষে সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় গো। আমি হাসলাম। তোমার গল্প বলার স্টাইল বেশ ভালো গো। ধন্যবাদ মা। এবার আরেকটা গল্প শুনবেন? হ্যাঁ, বল। রিহান আরও আরামে বসল। এইটা আমাদের পাশের বাড়ির আন্টির ঘটনা আপা। জানেন তো মিসেস রহমানকে? হ্যাঁ, জানি গো। আন্টির মেয়ে ফারিহা আমার সাথে ইউনিভার্সিটিতে পড়ে। সে একদিন আমাকে একটা অদ্ভুত কাহিনী বলেছিল গো। কি কাহিনী? ফারিহার কথা অনুযায়ী তার মা মিসেস রহমান সম্প্রতি একটা অদ্ভুত আচরণ করতে শুরু করেছেন গো। কেমন আচরণ? রাতের বেলা তিনি একা একা বারান্দায় দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলেন, কিন্তু ফারিহা খেয়াল করেছে যে তার মায়ের হাতে কোনো ফোন থাকে না। আগে তাহলে কার সাথে কথা বলেন? এটাই তো রহস্য। ফারিহা একদিন লুকিয়ে দেখেছে তার মা হাতে একটা কলা ধরে সেটা দিয়ে কথা বলছেন। আমি অবাক হয়ে গেলাম। কলা দিয়ে ফোন করছেন? হ্যাঁ। আর সেই কথাবার্তা খুবই আবেগময়, যেন কোনো প্রেমিকের সাথে কথা বলছেন। কি, এটা কি পাগলামি? ফারিহা প্রথমে তাই ভেবেছিল, কিন্তু তারপর সে খোঁজ নিয়ে জানতে পারল যে তার মায়ের এই আচরণের পিছনে একটা বট কারণ আছে গো। কি কারণ? আসলে মিসেস রহমানের একটা গোপন প্রেমের সম্পর্ক আছে, কিন্তু সেই ব্যক্তিটি বিদেশে থাকেন। টাকা পয়সার অভাবে তিনি আন্তর্জাতিক কল করতে পারেন না গো। তাহলে কলা দিয়ে কি হবে? আসলে মিসেস রহমান একটা অ্যাপ ব্যবহার করেন,
যেখানে ভয়েস রেকর্ড করে পাঠানো যায়। তিনি গলা দিয়ে ভয়েস রেকর্ড করেন, যাতে ফারিহা বুঝতে না পারে গো। তাহলে ফোন নাই, ভয়েস রেকর্ডিং, ঠিক। কিন্তু ফারিহা যখন এই সত্যটা জানতে পারল, তখন আরও বড় একটা রহস্যের মুখোমুখি হল গো। কী রহস্য? ফারিহা একদিন তার মায়ের ফোন চেক করে দেখল, সেখানে কোনো ভয়েস রেকর্ডিং অ্যাপ নেই, এমনকি কোনো আন্তর্জাতিক নম্বরে কোনো কল বা মেসেজও নেই গো। আমি আরও কৌতূহলী হয়ে উঠলাম, তাহলে আসলে কি হচ্ছিল? ফারিহা তার দাদির কাছে গেল। দাদি বললেন, তোমার মায়ের এই সমস্যা অনেক দিনের গো। কি সমস্যা? আসলে মিসেস রহমানের মানসিক একটা সমস্যা আছে। তার কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য করতে সমস্যা হয় গো। মানে, তিনি একটা কাল্পনিক প্রেমিকের সাথে কথা বলেন, কিন্তু নিজেই জানেন না যে এটা কাল্পনিক। এটা কি কোনো রোগ? হ্যাঁ, এটাকে বলে ডেলিউশনাল ডিসঅর্ডার। এই রোগে মানুষ এমন কিছু বিশ্বাস করে যেটা সত্যি নয়। তারপর কি হলো? ফারিহা তার বাবাকে বলল। তারা মিসেস রহমানকে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে গেলেন গো। ডাক্তার কি বললেন? ডাক্তার বললেন, এটা চিকিৎসা করা সম্ভব, নিয়মিত ওষুধ আর থেরাপি নিলে ভালো হয়ে যাবে গো। এখন কেমন আছেন? এখন অনেক ভালো, তবে ফারিহা বলেছে যে তার মা এখনও মাঝে মাঝে গলা দিয়ে কথা বলেন, তবে এখন সেটা একটা হ্যাবিট হয়ে গেছে কি। আমি হাসলাম। বেশ মজার গল্প, তবে শুরুতে মনে হয়েছিল অন্য কিছু গো। এটাই তো জীবনের সত্য মা। আমরা যা দেখি তার পিছনে সবসময় অন্য একটা সত্য লুকানো থাকে কি। এমন সময় আমার ফোনে একটা কল এলো, রাহুলের কল। হ্যালো, কেমন আছিস? ভালো আছি। তুমি চট্টগ্রামে কেমন আছো? ভালো আছি। তোদের কেমন কাটছে? ভালোই। রিহান আমার সাথে আছে কি? ঠান্ডা কেমন লাগছে? এখন আর লাগছে না, রিহান অনেক যত্ন নিচ্ছে কি? ভালো। আমি কাল সকালেই ফিরব গো। ঠিক আছে কি? ফোন রেখে দিলাম। বাবার কল ছিল। হ্যাঁ। কাল সকালে ফিরবে কুল? তাহলে আজ রাতে আর একটা গল্প শুনবেন? আর একটা? তোমার কত গল্প জানা মা। আমি আসলে গল্পের বই পড়তে খুব ভালোবাসি। ইউনিভার্সিটির লাইব্রেরিতে অনেক বই আছে। কে বল তাহলে গো? রিহান আরও কাছে এসে বসল। এইটা আমাদের ইউনিভার্সিটির এক স্যারের সত্যি ঘটনা, আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের করিম স্যারের। গু, কি ঘটনা? স্যার একজন খুব ভালো মানুষ, কিন্তু কিছুদিন ধরে স্যারের আচরণ অদ্ভুত হয়ে গিয়েছিল গো। কেমন অদ্ভুত? স্যার ক্লাসে এসে হঠাৎ করে কান্নাকাটি করতেন, কোনো কারণ ছাড়াই। ও কেন? কেউ জানত না। স্যার যখন কাঁদতেন তখন বলতেন যে তিনি কারোর জন্য খুব কষ্ট পাচ্ছেন গো। কার জন্য? স্যার বলতেন সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। কে চলে গেছে? এটাই তো রহস্য। স্যারের তো কোনো প্রেমিকা বা স্ত্রী নেই, তিনি অবিবাহিত গো। তাহলে কার কথা বলছিলেন? আমরা সবাই বুঝতে পারছিলাম না। একদিন আমাদের ক্লাসের রিপ্রেজেন্টেটিভ স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করল গো। কি বললেন স্যার? স্যার প্রথমে কিছু বলতে চাইলেন না, কিন্তু পরে বললেন, আমি আমার মাকে হারিয়েছি। মায়ের মৃত্যু হয়েছিল? না, সেটা নয়। স্যার বললেন যে তার মা তাকে ত্যাগ করেছেন গো। কিভাবে ত্যাগ করেছেন? স্যারের মা আসলে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, কারণ স্যার তার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করতে রাজি হননি গে। পারিবারিক সমস্যা গে। হ্যাঁ, স্যারের মা চেয়েছিলেন যে স্যার তার চাচাতো বোনকে বিয়ে করুক, কিন্তু স্যার রাজি হননি গো। কেন রাজি হননি? স্যার বলেছিলেন যে তিনি জোর করে বিয়ে করতে চান না, তিনি নিজের পছন্দের কাউকে বিয়ে করবেন গো। মা রেগে গেলেন, খুব রেগে গেলেন, এমনকি স্যারকে বাড়ি থেকে বের করে দিলেন গে। কষ্টের ব্যাপারও।
স্যার তখন থেকে একা থাকতে শুরু করলেন, কিন্তু মায়ের অভাব খুব অনুভব করতেন। তারপর স্যার আমাদের বললেন যে তিনি তার মায়ের কাছে ফিরে যেতে চান, কিন্তু গর্বের কারণে পারছেন না গে। বুঝতে পারছি। আমরা স্যারকে বললাম যে তিনি যদি চান তাহলে আমরা তার মায়ের কাছে গিয়ে কথা বলতে পারি। স্যার রাজি হলেন। প্রথমে রাজি হলেন না, কিন্তু পরে আমাদের দুইজনকে তার মায়ের কাছে পাঠালেন গো। তোমরা গেলে? হ্যাঁ, আমি আর আমার এক বন্ধু গেলাম। স্যারের মায়ের সাথে কথা বললাম গো। কি বললেন তিনি? প্রথমেই খুব রাগ করলেন। বললেন যে তার ছেলে তার কথা শোনেনি, তাই তিনি তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না আগেই। তারপর কিন্তু আমরা তাকে বোঝালাম যে স্যার তার জন্য কত কষ্ট পাচ্ছেন, তিনি ক্লাসেও ঠিকমতো পড়াতে পারছেন না আগেই। মা রাজি হলেন। প্রথমে রাজি হলেন না, কিন্তু পরে বললেন যে তিনি একবার ছেলের সাথে কথা বলে দেখবেন গো। তারপর কি হলো, আমরা স্যাজে খবর দিলাম। স্যার তার মায়ের কাছে গেলেন। ও মিলামিশ হলো। প্রথমে অনেক কথা কাটাকাটি হলো, কিন্তু শেষ পর্যন্ত তারা মিলমিশ করলেন গো। ভালো তো? ও হ্যাঁ, কিন্তু মা একটা শর্ত দিলেন গো। কি শর্ত? মা বললেন যে স্যারকে এই বছরই বিয়ে করতে হবে, না হলে তিনি আবার তার সাথে কথা বলবেন না আগেই। স্যার রাজি হলেন। স্যার বাধ্য হয়ে রাজি হলেন, কিন্তু তিনি বললেন যে তিনি নিজেই একটা মেয়ে পছন্দ করবেন। মা রাজি হলেন। মা রাজি হলেন। শর্ত হলো যে মেয়েটি অবশ্যই ভালো পরিবারের হতে হবে গো। তারপর স্যার একটা বিয়ের সাইটে রেজিস্ট্রেশন করলেন। অনেকগুলো প্রোফাইল দেখলেন। কাউকে পছন্দ হলো। একটা মেয়ের প্রোফাইল স্যারের খুব পছন্দ হলো। মেয়েটিও ইউনিভার্সিটিতে পড়ায় গো। তারপর স্যার মেয়েটির সাথে কথা বললেন। তারা একে অপরকে পছন্দ করলেন গো। বিয়ে হলো? হ্যাঁ, গত মাসেই বিয়ে হয়েছে। এখন স্যার খুব খুশি গো। সুন্দর তো? হ্যাঁ মা, কিন্তু এই গল্পের সবচেয়ে মজার অংশ হলো অন্য জায়গা। কোথায়? স্যারের বিয়েতে যখন আমরা গেলাম, তখন দেখলাম যে স্যারের স্ত্রী দেখতে অবিকল তার মায়ের মতো গো। সত্যি? হ্যাঁ, একই চেহারা, একই স্বভাব, যেন স্যার তার মাকেই বিয়ে করেছেন গো। এটা কিভাবে সম্ভব? মনোবিজ্ঞানী অনুযায়ী এটা একটা স্বাভাবিক ব্যাপার। অনেক পুরুষই তাদের মায়ের মতো দেখতে মেয়েদের প্রতি আকৃষ্ট হয়। স্যার এখন খুব খুশি, তার মাও খুশি, আর স্যারের স্ত্রীও স্যারকে খুব ভালোবাসেন গো। সুখের সংসার। হ্যাঁ, তবে আমাদের সবার মনে হয় যে স্যার তার স্ত্রীর মধ্যে তার মাকে খোঁজেন গো। এটা কি ভালো? মনোবিজ্ঞানীরা বলেন যে এটা একটা প্রাকৃতিক প্রবণতা। কোনো সমস্যা নেই যদি সেটা স্বাস্থ্যকর হয়। আমি একটু ভাবলাম রিহান, তুমি তো অনেক মনোবিজ্ঞানের কথা জানো গো। আমি এই বিষয়ে অনেক বই পড়েছি মা। মায়ের মনের কাজকর্ম বুঝতে ভালো লাগেই। তোমার কি পরিকল্পনা, ইকোনমিক্স নাকি সাইকোলজি? আমি আসলে ভাবছি পিএইচডি করব বিহেভিয়ারাল ইকোনমিক্স নিয়ে গিয়ে। এটা কি? এটা হলো অর্থনীতি আর মনোবিজ্ঞানের মিশ্রণ। মানুষ কেন কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে গবেষণা গো। চমৎকার! ওই আমাদের দেশের মানুষদের আর্থিক আচরণ নিয়ে গবেষণা করতে গো। তুমি নিশ্চয়ই সফল হবে গো। এমন সময় বাইরে জোরে বৃষ্টি শুরু হলো। দেখো, বৃষ্টি শুরু হয়েছে কি? হ্যাঁ মা, আজকের আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির কথা ছিল গো। বৃষ্টির শব্দে ঘরের পরিবেশ আরও আরামদায়ক হয়ে উঠল। রিহান, তোমার আর কোনো গল্প আছে? আছে, তবে এইবারের গল্পটা একটু অন্যরকম। কেমন অন্যরকম? এটা আমার নিজের গল্প। আমি কৌতূহলী হয়ে উঠলাম। তোমার নিজের গল্প? হ্যাঁ মা, এটা আমার কলেজ জীবনের একটা ঘটনা। গে বলো রিহান, একটু ইতস্তত করল। মা, আপনি রাগ করবেন না তো? কেন রাগ করব বলো? আসলে আমি গত বছর একটা মেয়ের প্রেমে পড়েছিলাম গো। আমি একটু অবাক হলাম। প্রেম?
তুমি আমাকে কিছু বলনি কি? আমি ভয় পেয়েছিলাম আপনারা নাখুশ হবেন ভেবে। গো, কে সেই মেয়ে? তার নাম তানভি, আমাদের ইউনিভার্সিটিতেই পড়ে, খুব সুন্দর মেয়ে। তারপর কি হলো? আমি তাকে প্রেম নিবেদন করেছিলাম, সে রাজি হয়েছিল। ও, তাহলে এখন কোথায় সে? রিহান মুখ নিচু করল। সে আমাকে ছেড়ে চলে গেছে গিয়ে। কেন? সে বলেছিল যে আমি তার মতো ম্যাচিওর নই গিয়ে। কি ম্যাচিওর? তানভি আমার চেয়ে 2 বছরের বড়। সে বলেছিল যে আমি এখনো বাচ্চার মতো আচরণ করি গিয়ে। কেমন আচরণ? যেমন আমি এখনো মায়ের সাথে ঘুমাই, মায়ের কাছে সব কিছু শেয়ার করি। এই ব্যাপারগুলো তার ভালো লাগতো না গিয়ে। আমি একটু দুঃখিত হলাম। তুমি দুঃখ পেয়েছ? খুব দুঃখ পেয়েছি মা। কিন্তু পরে বুঝতে পেরেছি যে সে ঠিকই বলেছিল গো। কেন? আমি আসলেই এখনো আপনার উপর খুব নির্ভরশীল। আমি এখনো একা থাকতে পারি না গে। এটা তো খারাপ কিছু না গে, কিন্তু একটা মেয়ের সাথে সম্পর্কের জন্য একটা ছেলেকে স্বাবলম্বী হতে হয় কি? তুমি কি করলে? আমি তানভীর কাছে ক্ষমা চেয়েছিলাম, বলেছিলাম যে আমি পরিবর্তন হয়ে যাব গো। সে কি বলল? সে বলল যে আমি যদি সত্যিই পরিবর্তন হতে পারি তাহলে সে আবার ভাবে দেখবে কি। তুমি কি পরিবর্তন হতে পেরেছ? রিহান একটু হাসল। আজ রাতে আপনার সাথে যে আচরণ করলাম সেটা দেখেই তো বুঝতে পারছেন গো। আমি বুঝতে পারলাম না। কি মানে? মা, আমি আজ আপনার সাথে অনেক বেশি কাছাকাছি এসেছি, এমনকি আপনার সাথে শুয়েছি। এটা একটা পরিণত ছেলের আচরণ নয় কি? আমি একটু চিন্তিত হলাম। তাহলে তুমি এখনো সেই মেয়েকে ভালোবাসো না? মা, আমি এখন বুঝতে পেরেছি যে আমি আসলে কাউকে ভালোবাসি না গিয়ে, মানে আমি শুধু আপনাকেই ভালোবাসি। অন্য কোনো মেয়ের প্রতি আমার আগ্রহ নেই গিয়ে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রিহান, তুমি কি বলছো? মা, আমি জানি এটা ভুল মনে হতে পারে, কিন্তু আমি সত্যি বলছি। গুল রিহান আরও কাছে এসে বসল। আমি যখন তানভীর সাথে সময় কাটাতাম তখনও আপনার কথাই ভাবতাম গো। এটা স্বাভাবিক, ছেলেরা মায়ের কথা ভাবে গো। না মা, আমি আপনাকে একজন নারী হিসেবে দেখতাম গো। আমি থমকে গেলাম। রিহান, ও মা, আমি জানি আপনি রাগ করবেন, কিন্তু আমি আর লুকিয়ে রাখতে পারছি না আগে। রিহান আমার হাত ধরল। আমি আপনাকে ভালোবাসি, শুধু একজন ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে গিয়ে। আমার মাথা ঘুরে যাচ্ছিল। তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ মা, আমি জানি এটা সমাজের দৃষ্টিতে ভুল, কিন্তু আমার কাছে এটাই সত্য। বৃষ্টির শব্দ আরও জোরে হল। ঘরে অন্ধকার নেমে আসছিল। রিহান, তুমি ভুল পথে যাচ্ছ গো। আমি জানি আপনি এমনটা বলবেন, কিন্তু মা, আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। ও, তুমি আমার সাথেই তো আছো গো। না মা, আমি চাই আপনি আমার স্ত্রী হন গো। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু রিহান আমার হাত ধরে রাখল। মা, আমার কথা শুনুন গো। রিহান, তুমি ভুল করছো গো। আমি ভুল করছি না মা, আমি শুধু আমার হৃদয়ের কথা বলছি গো। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর পুরোপুরি অন্ধকার হয়ে গেল। আহ, লোডশেডিং হয়ে গেল গো। রিহান উঠে মোমবাতি জ্বালাতে গেল। মোমবাতির আলোতে ঘরের পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠল মা। এবার আরও ভালো লাগছে না। আমি কিছু বলতে পারছিলাম না। রিহান আবার আমার পাশে বসল। মা, আমি জানি আপনিও আমার প্রতি আলাদা কিছু অনুভব করেন গো। কি বোকা কথা না মা। আজ যখন আমি আপনাকে জড়িয়ে ধরেছিলাম তখন আপনি দূরে যাওয়ার চেষ্টা করেননি কি? তখন ঠান্ডার কারণে গো। শুধু ঠান্ডার কারণে নয় মা, আপনিও আমার স্পর্শ উপভোগ করেছেন গো। আমার মুখ লাল হয়ে গেল।
রেহান এই কথাবার্তা বন্ধ করুক। কেন মা, কেন আমরা আমাদের অনুভূতি লুকিয়ে রাখব? রেহান আমার গাল স্পর্শ করল। মা, আপনি কত সুন্দর। আমি ছোটবেলা থেকেই আপনাকে দেখে মুগ্ধ হতাম গো। আমি তার হাত সরিয়ে দিলাম। রেহান, তুমি এখনই এই ঘর থেকে বের হয়ে যাও। কেন মা, আমি কি ভুল কিছু করেছি? তুমি যা বলছো এবং করছো সবই ভুল। উহান একটু দূরে সরে গেল। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যাই। উহান, আপনি যদি সত্যিই চান যে আমি এই অনুভূতি ভুলে যাই, তাহলে আপনাকে আমার সাথে একটু দূরত্ব বজায় রাখতে হবে। গু, মানে আমি যদি এই বাসায় থাকি তাহলে এই অনুভূতি আরও বাড়বে। গিয়ে তুমি কি বলতে চাচ্ছ? আমি হয়তো অন্য কোথাও গিয়ে থাকব, হোস্টেলে বা বন্ধুর সাথে। গু, আমি একটু ভয় পেয়ে গেলাম। নারিহান, তুমি কোথাও যাবে না। আগে কিন্তু মা, আমি আপনার কাছে থেকে আপনাকে বিব্রত করতে চাই না। আগে তুমি আমাকে বিব্রত করছো না আগে। রিহান একটু হাসল। তাহলে আমি এখানেই থাকব, আর আমি আমার অনুভূতি লুকিয়ে রাখার চেষ্টা করব। গু, এটাই ভালো। ও, কিন্তু মা, একটা জিনিস আমি প্রতিশ্রুতি দিতে পারবো না। আগে কি? আমি আপনাকে ভালোবাসা বন্ধ করতে পারবো না। আগে আমি কিছু বলতে পারলাম না। রিহান উঠে দাঁড়াল। আমি আমার রুমে যাচ্ছি, আপনি ভালো করে ঘুমান। গু, রিহান, জি মা, তুমি কি সত্যি? গু, আমি কথাটা শেষ করতে পারলাম না। আমি সত্যিই আপনাকে ভালোবাসি মা, কিন্তু আমি আপনাকে কোনো সমস্যায় ফেলতে চাই না। আগে রিহান দরজার কাছে গিয়ে দাঁড়াল। গুড নাইট মা। গুড নাইট। রিহান চলে যাওয়ার পর আমি একা হয়ে পড়লাম। মোমবাতির আলোতে ঘরটা আরও নীরব মনে হচ্ছিল। বাইরে বৃষ্টি আরও জোরে হলো। আমি জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম। রিহানের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে কি সত্যিই আমাকে সেভাবে ভালোবাসে? আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি তার প্রতি কোনো অস্বাভাবিক অনুভূতি করি? কিন্তু না, রিহান আমার ছেলে, আমি তাকে মা হিসেবেই ভালোবাসি। হঠাৎ একটা আওয়াজ পেলাম। মনে হলো কেউ আমার ঘরের দরজায় নক করছে। কে? কোনো উত্তর নেই। আমি দরজার কাছে গেলাম। রিহান, তুমি? কোনো সাড়া নেই। আমি দরজা খুলে দেখলাম বাইরে কেউ নেই। অদ্ভুত, হয়তো বাতাসের কারণে কোনো আওয়াজ হয়েছে। আমি আবার বিছানায় গিয়ে শুলাম। কিছুক্ষণ পর আবার আওয়াজ। এবার মনে হলো কেউ জানালায় কিছু ফেলছে। আমি জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম। কিছু দেখতে পেলাম না। হঠাৎ আমার মনে হলো যে আমি একটা ছায়া দেখতে পাচ্ছি বাগানের গাছের নিচে। কিন্তু এত রাতে কে থাকবে বাগানে? আমি আরও মনোযোগ দিয়ে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হয়তো আমার ভুল হয়েছে। আমি আবার বিছানায় ফিরে গেলাম, কিন্তু ঘুম আসছে না। রিহানের কথাগুলো বারবার মনে পড়ছে। সে কি সত্যিই আমাকে একজন নারী হিসেবে দেখে? আমি নিজেই কি কোনো ভুল সংকেত দিয়েছি? আজ রাতে যখন সে আমাকে জড়িয়ে ধরেছিল, আমি কি প্রতিবাদ করেছিলাম? না, করিনি। কিন্তু সেটা তো ঠান্ডার কারণে। নাকি সত্যিই আমি তার স্পর্শ উপভোগ করেছিলাম? এই চিন্তাগুলো আমাকে অস্বস্তিতে ফেলে দিল। হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ এলো। রিহানের মেসেজ। মা, আমি জেগে আছি, আপনি ঘুমিয়েছেন? আমি রিপ্লাই করলাম, না, ঘুম আসছে না। আগে আমিও পারছি না। আমি কি আপনার ঘরে আসতে পারি, শুধু কথা বলার জন্য? ও, আমি ইতস্তত করলাম। এখন না রিহান, কাল কথা হবে। প্লিজ মা, আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। ওহ, ক্ষমা চাওয়ার কিছু নেই মা। আমি সত্যি দুঃখিত। আমি আপনাকে বিব্রত করেছি। আমি একটু সফট হয়ে গেলাম। ঠিক আছে, তুমি আসতে পারো গো। কিছুক্ষণ পর রিহান আমার ঘরে এলো। মা, আমি সত্যিই দুঃখিত গো। বসো। রিহান আমার পাশে বসল, কিন্তু এবার একটু দূরত্ব বজায় রাখল। মা, আমি জানি আমি ভুল করেছি।
আমি আপনাকে অস্বস্তিতে ফেলেছি। কি রিহান, তুমি আমার ছেলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু একজন মা হিসেবে আমি জানি। মা, আমি আর কখনো এমন কিছু বলবো না। আগে আমি চাই তুমি অন্য কোনো মেয়েকে নিয়ে ভাবো, বিয়ে করো, সংসার করো। আমি চেষ্টা করব মা। আগে আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। হঠাৎ রিহান বলল, মা, আমি আপনাকে একটা কথা বলি। কি? আসলে আমি আজ রাতে সব কিছু নাটক করেছি। আমি অবাক হয়ে তাকালাম। মানে? আমি আসলে আপনাকে সেভাবে ভালোবাসি না। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে আপনি কি রিয়াকশন করেন। গো, আমার মুখ হা হয়ে গেল। তুমি আমার সাথে আবার মজা করলে? রিহান হাসতে শুরু করল। আসলে এটা আমার একটা সাইকোলজি এক্সপেরিমেন্ট ছিল গো। কি এক্সপেরিমেন্ট? আমি পড়েছি যে অনেক মা ছেলের মধ্যে অ্যাডিপাস কমপ্লেক্স থাকে। আমি দেখতে চেয়েছিলাম যে আমাদের মধ্যে এরকম কিছু আছে কিনা আগে। আমি রাগে কাঁপতে শুরু করলাম। তুমি আমার সাথে এত বড় মজা করলে? মাফ করবেন মা, কিন্তু আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে কি? কি মানে? আপনি প্রথমে প্রতিবাদ করেছিলেন, কিন্তু পরে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। এর মানে হল আপনার মধ্যে কিছুটা অ্যাডিপাস কমপ্লেক্স আছে। কি? আমি তার গালে একটা চড় মারলাম। তুমি কত বড় বদমাইশ! রিহান হাসতে হাসতে বলল, মা, এটা মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ গবেষণা গো। গবেষণার জন্য তুমি আমাকে এত কষ্ট দিলে। আমি জানতাম যে আপনি রাগ করবেন, কিন্তু আমি এটা আমার থিসিসের জন্য ব্যবহার করব। কি থিসিস? আমি বাংলাদেশি পরিবারে মাদার সান রিলেশনশিপ নিয়ে একটা গবেষণাপত্র লিখছি। ঘু! আমি আরও রেগে গেলাম। তুমি আমাকে তোমার গবেষণার গিনিপিগ বানালে। মাফ করবেন মা, কিন্তু আপনার রিয়াকশন থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। কি তথ্য? বাংলাদেশি মায়েদের মধ্যেও পশ্চিমা দেশের মতো মনোরোগের লক্ষণ আছে কি? আমার মনোরোগ আছে? না, তেমন কিছু নয়। শুধু একটু সাবকনশিয়াস লেভেলে আমি উঠে দাঁড়ালাম। রিহান, তুমি এক্ষুনি এই ঘর থেকে বের হয়ে যাও। মা, রাগ করবেন না। আগে আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না। আগে রিহান আমার পা জড়িয়ে ধরল। মা, প্লিজ, আমি ভুল করেছি। গো, ছাদু, আমি আর কখনো এমন এক্সপেরিমেন্ট করব না। আগে তুমি একজন বিকৃত মানসিকতার ছেলে কি? না মা, আমি শুধু একজন গবেষজ্ঞ। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তুমি যাও, আমি তোমাকে দেখতে চাই না গি। রিহান উঠে দাঁড়ালো। ঠিক আছে মা, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা বলি। কি? আমি আসলে আপনাকে ভালোবাসি, সেটা একজন ছেলে হিসেবে। গো, বের হও। রিহান বের হয়ে গেল। আমি একা হয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার রাগ কমে গেল। ছেলেটা আসলে গবেষণার জন্য এমন করেছে, তবে এত বড় মজা করার দরকার ছিল? আমি ভাবলাম, রিহান তো আসলে বেশ বুদ্ধিমান, মনোবিজ্ঞান নিয়ে তার আগ্রহ আছে, কিন্তু সে যে বলেছে আমার মধ্যে কিছুটা সমস্যা আছে, সেটা কি সত্যি? আমি কি সত্যিই তার স্পর্শ উপভোগ করেছিলাম? না, সেটা শুধু ঠান্ডার কারণে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম। আসলে আমি গত মাসে একটা মেয়ের সাথে পরিচিত হয়েছি। কোন মেয়ে? তার নাম সামিয়া, আমাদের ইউনিভার্সিটিতেই পড়ে। গো, তুমি তাকে পছন্দ করো? হ্যাঁ, আর সেও আমাকে পছন্দ করে। কি? আমি খুশি হয়ে গেলাম। সত্যি? তুমি আমাকে আগে বলনি কেন? আমি চেয়েছিলাম প্রথমে নিশ্চিত হতে। সে কেমন মেয়ে? খুব ভালো, আপনার পছন্দ হবে। কবে তাকে নিয়ে আসবে? আগামী সপ্তাহে তার সাথে আমি আপনার সাথে দেখা করানোর কথা বলেছি। আমি তার জন্য অপেক্ষা করব। মা, আপনি এখন খুশি তো? হ্যাঁ, তুমি একটা ভালো মেয়ে পেয়েছ শুনে আমি খুব খুশি। রিহান হাসল। তাহলে আমার আজকের সব দুষ্টুমি ক্ষমা করেন। ক্ষমা করলাম, কিন্তু আর এমন করবে না। আগে করব না। আগে আমরা দুজনে হেসে উঠলাম। এভাবে রাতটা কেটে গেল।
সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন মনে হলো যে গত রাতের ঘটনাগুলো একটা স্বপ্ন ছিল, কিন্তু না, সবই সত্যি ছিল। রেহান সত্যি একটা মনোবিজ্ঞানের এক্সপেরিমেন্ট করেছিল আমার উপর। তবে এটাও জানতে পেরেছি যে ছেলেটা একটা মেয়েকে পছন্দ করে। আমি আশা করি যে তাদের মধ্যে সবকিছু ভালো যাবে।